রহমানের রহিম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি কানিস ফাতেমা, তোমাদের বাংলা শিক্ষক। শিক্ষার্থীরা, আজকে আমরা পড়ব তোমাদের পাঠ্য বই সপ্তবর্ণা থেকে একটি প্রবন্ধ। আমরা আজকে একটি প্রবন্ধ পড়ব। প্রবন্ধটির নাম হচ্ছে, দেখো তোমরা একটু বোর্ডে দেখো, শব্দ থেকে কবিতা। এই প্রবন্ধটি তোমরা 19 পৃষ্ঠায় পাবে। শব্দ থেকে কবিতা। শিক্ষার্থীরা বুঝতে পারছো? বুঝাই যাচ্ছে যে শব্দ থেকে কবিতা, অর্থাৎ কবিতা কিভাবে লিখতে হবে? শব্দ থেকে। সেই শব্দগুলি কীরকম হবে? রং বেরঙের শব্দ হবে। তাহলে আজকে আমরা পড়ব শব্দ থেকে কবিতা। লিখেছেন কে? হুমায়ুন আজাদ লিখেছেন। হুমায়ুন আজাদ, এই হুমায়ুন আজাদ তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তোমরা তাহলে বুঝতেই পারছো। তাহলে আজকে চলো আমরা প্রবন্ধটি পাঠ করে আমরা কি কি শিখব। প্রবন্ধটি পাঠ শেষে হলে আমরা কি কি জানতে পারবো, কি কি শিখতে পারবো, কি বলতে পারবো, এটা একটু দেখে নিই। দেখো তোমরা শিক্ষার্থীরা, প্রথমে আমরা বলতে পারবো কবিতা কাকে বলে। তারপরে আমরা বলতে পারবো কবিতা কারা লেখেন। কারা লেখেন? কবিরা লেখেন কবিতা। তারপরে আমরা কবিতার বিষয়বস্তুটা কি সেটা সম্পর্কেও জানতে পারব। এরপরে আসো শিক্ষার্থীরা, আমরা আমাদের আজকের লেখককে, হ্যাঁ, হুমায়ুন আজাদ। তিনি কে ছিলেন? তিনি ছিলেন একজন অধ্যাপক। তিনি ছিলেন একাধারে একজন কবি। তিনি ছিলেন গদ্যশিল্পী। এই দেখো হুমায়ুন আজাদের ছবিটা তোমরা দেখতে পাচ্ছ। তোমরা অনেকে ওনাকে চিনো এবং আমরা সবাই ওনাকে জানি, ওনার সম্পর্কে জানি। তাহলে উনি হচ্ছেন একজন অধ্যাপক, একজন কবি, একজন গদ্যশিল্পী, একজন ভাষাবিজ্ঞানী এবং একজন সমালোচক। তাহলে এবার আসো হুমায়ুন আজাদ সম্পর্কে তার বিভিন্ন তথ্য আমরা এবার একটু জেনে নিই। হুমায়ুন আজাদের জন্ম, তিনি 1947 খ্রিস্টাব্দে 28শে এপ্রিল, 1947 খ্রিস্টাব্দের 28শে এপ্রিল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার রাড়িখাল গ্রামে জন্মগ্রহণ করেন। তোমরা ইচ্ছা করলে খাতায় লিখে রাখতে পারো। তারপরে দেখো তার শিক্ষা এবং কর্মজীবন, অর্থাৎ তিনি কোথায় কি শিখেছেন, পড়ালেখা করেছেন, তিনি কোথায় কাজ করেছেন। এবার আসো আমরা একটু তার সম্পর্কে জেনে নিই। তিনি রাড়িখাল স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক পাশ করেন। তিনি ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং এই হুমায়ুন আজাদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় BA অনার্স এবং MA পাস করেন। এই হলো তার শিক্ষা জীবন। তিনি কোথায় পড়াশোনা করেছেন। এবার আসো তার কর্মজীবনটা একটু জেনে নিই। তিনি কোথায় কাজ করতেন। হুমায়ুন আজাদ তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ছিলেন এবং তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ছিলেন। শুধু তাই নয়, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়েরও একসময় সহযোগী অধ্যাপক এবং পরে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। আশা করি তোমরা বুঝতে পারছো। তার সাহিত্যকর্মগুলি কি কি? হুমায়ুন আজাদের সাহিত্যকর্মগুলির মধ্যে প্রথমে আমরা দেখো প্রবন্ধ। প্রবন্ধের নাম হচ্ছে লাল নীল দীপাবলি। তারপরে হচ্ছে কত নদী সরোবর, এটা হচ্ছে তার প্রবন্ধ। এবার আসো তার কাব্যগুলি কি? তার কাব্যগুলি হচ্ছে অলৌকিক স্টিমার,
অলৌকিক স্টিমার, তারপরে হচ্ছে জলচিতাবাঘ। বুঝতে পারছো? জলচিতাবাঘ। এবার আসো, তিনি উপন্যাস লিখেছিলেন, সেই উপন্যাসগুলির নাম আমরা একটু জেনে নিই। এগুলি আমাদের বহু নির্বাচনী প্রশ্নে অনেক সময় এগুলি আমাদের আসে, তখন যদি আমরা এগুলি ঠিকমতো লিখতে পারি, জানি, ঠিকমতো আমরা লিখতে পারব। উপন্যাস, উপন্যাস হচ্ছে 56,000 বর্গমাইল সব কিছু ভেঙে পড়ে। উপন্যাসের নাম হচ্ছে 56,000 বর্গমাইল, আরেকটা হচ্ছে সব কিছু ভেঙে পড়ে। এবার আসো, তিনি যে গল্প লিখেছেন সেই গল্পটা কি? তার গল্পের নাম হচ্ছে জাদুকরের মৃত্যু এবং রাজনীতিবিদগণ। আহমেদ কী পুরস্কার লাভ করেছিলেন? আহমেদ বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন। শুধু তাই নয়, তিনি অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার পেয়েছিলেন এবং মার্কেন্টাইল ব্যাংক থেকেও তিনি পুরস্কার পেয়েছিলেন। তিনি কিন্তু 21 পদকও পেয়েছিলেন মরণোত্তর। তাহলে এবার আসো, আমাদের এই হুমায়ুন আজাদ, তার মৃত্যু সাল আমরা একটু দেখি। তিনি 2004 খ্রিস্টাব্দে, কত? হ্যাঁ, 2004 খ্রিস্টাব্দে 11ই আগস্ট তিনি একটি অনুষ্ঠান থেকে আসার পরে আকস্মিকভাবে তার বাসস্থলেই তিনি মৃত্যুবরণ করেছিলেন। শিক্ষার্থীরা, এবার আসো, আমরা আমাদের এই প্রবন্ধটি শব্দ থেকে কবিতা, এই শব্দ থেকে কবিতা প্রবন্ধটির কিছু শব্দের অর্থ জেনে নিই। কিছু শব্দের অর্থ জানলে আমাদের প্রবন্ধটি পড়তে অনেক সহজ হবে। আমরা আসো কিছু নতুন শব্দের অর্থের সাথে পরিচিত হই। দেখো, এখানে আছে মুশকিল। মুশকিল শব্দের অর্থ কি তোমরা জানো? হ্যাঁ, এই তো পেরেছো। মুশকিল শব্দের অর্থ হচ্ছে বিপদ। মুশকিল আমরা বলি না, বিপদে পড়েছি, অর্থাৎ মুশকিলে পড়েছি। তারপরে আসো পংক্তি। পংক্তি, তোমরা এই শব্দার্থগুলি আশা করি খাতায় লিখছো। খাতায় লিখো, তাহলে তোমাদের লেখার অনুশীলনটাও হবে এবং শব্দের অর্থ সম্পর্কেও তোমরা জানতে পারবে। যখন মনে চাইবে তখন আবার খাতাটা খুলে দেখলেই হয়ে যাবে। তাহলে দেখো, পংক্তি, এটা হচ্ছে পংক্তি শব্দের অর্থ হচ্ছে লেখার সারি বা লাইন, যেটাকে আমরা বলি লাইন, সেটা হচ্ছে পংক্তি। উচ্চারণটা দেখো, উচ্চারণটা দেখে তোমরা খাতায় লিখো, আমার সাথে সাথে লিখো। লিখেছো? তারপরে দেখো নূপুর। এটা কিন্তু আমরা অনেকেই চিনি, তাই না? নূপুর কি করে? পায়ে পরার একটা অলংকার, সেটাকে আমরা বলি নূপুর। এটা সাধারণত আমরা মেয়েরা এটা পরে থাকি সৌন্দর্য বৃদ্ধির জন্য, অনেক সময় আমরা এটা পায়ে পরে থাকি। তারপরে আছে দেখো খসখসে। এটার শব্দের অর্থ হচ্ছে অমসৃণ, অর্থাৎ অনেক সময় দেখবা পৃষ্ঠায় লিখতে গেলে লেখা আসে না, খসখসে, অমসৃণ, তাই না? তারপরে দেখো একটা শব্দ, সেটা হচ্ছে পোষা। এটা সম্পর্কে আমরা সবাই জানি। এই পোষা শব্দের অর্থ হচ্ছে লালন পালন করা। আমরা কি করি, এই করোনা মহামারীতে বাইরে যেতে পারি না, এখন অনেকেই বাসায় কি করছি, ঘরে বসে বিভিন্ন ধরনের পশু পাখি পুষছি আমরা, তাই না? আবার অনেকে শখ করে বিড়াল পোষে। তো সেই পোষা শব্দের অর্থ হচ্ছে, এটা তোমরা জানো যে লালন পালন করা। তারপরে আসো চকচকে। চকচকে শব্দের অর্থ কি? হ্যাঁ, চকচকে শব্দের অর্থ হচ্ছে উজ্জ্বল। চকচকে শব্দের অর্থ উজ্জ্বল। তারপরে কি? তারপরে হচ্ছে চমকপ্রদ। কেমন যেন একটু বুঝাই যাচ্ছে, চমকপ্রদ অর্থাৎ কি? যা আমাদেরকে কি করে দেয়? অবাক করে দেয়। তাহলে শিক্ষার্থীরা, তোমরা এই শব্দের অর্থগুলি ভালোভাবে বুঝবে এবং বুঝে খাতায় লিখবে। শিক্ষার্থীরা, এবার এসো আমরা
আমাদের প্রবন্ধ যে শব্দ থেকে কবিতা, সেই প্রবন্ধটির মূলভাব বা পাঠ পরিচিতি যাকে আমরা বলি, সেটা একটু মনোযোগ দিয়ে আমরা শুনি। তোমরা যদি এই পাঠ পরিচিতিটা মনোযোগ দিয়ে শোনো আমার সাথে, তাহলে তোমরা কি করতে পারবে, তোমরা এখান থেকে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর লিখতে পারবে। তারপরে তোমরা সৃজনশীল প্রশ্নের যে ক এবং খ আসে, সেই উত্তরটা তোমরা ভালোভাবে লিখতে পারবে। তাহলে চলো আমরা আজকে শুরু করি যে আমাদের এই শব্দ থেকে কবিতা প্রবন্ধে হুমায়ুন আজাদ কি বলতে চেয়েছেন। আমরা কিন্তু প্রথমেই বুঝতে পারছি যে কি বলতে চেয়েছেন। কি বলতে চেয়েছেন? কবিতাটা কিভাবে হয়? শব্দ থেকে হয়, তাই না? হুমায়ুন আজাদ কিন্তু সেই জিনিসটাই আমাদের সামনে বুঝাতে চেয়েছেন। অর্থাৎ আমরা জানি সাহিত্যের শাখা প্রশাখার মধ্যে কি কি রয়েছে। সাহিত্যের শাখা প্রশাখার মধ্যে রয়েছে গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক এবং কবিতা। আর তার মধ্যে সবচেয়ে প্রাচীনতম এবং জনপ্রিয় শাখা হচ্ছে কবিতা। সাহিত্যের সবচেয়ে প্রাচীনতম এবং জনপ্রিয় শাখা হচ্ছে কবিতা। তাহলে এবার আমরা বলতে পারি শিক্ষার্থীরা, আমাদের প্রবন্ধ, সেই প্রবন্ধটি যে কবিতা কাকে বলে, কাকে বলা যায় কবিতা? কাকে বলা যায়? যে লেখাগুলো পড়লে কি হয়? মন নেচে ওঠে, গান গেয়ে যেতে ইচ্ছে করে, দু চোখে রং বেরঙের শব্দ খেলা করে, তাই না? শব্দ এসে আমাদের খেলা করে, আমাদের সঙ্গে খেলা করে, স্বপ্ন এসে জমা হয়, দু তিনবার পড়লে আমরা সেটা ভুলতে পারি না, তাকেই বলা যায় কবিতা। তাহলে কবিতা কাকে বলে? যে লেখাগুলো পড়লে মন নেচে ওঠে, গান গেয়ে যেতে ইচ্ছে করে, দু চোখে মুখে রঙে রঙের স্বপ্ন এসে জমা হয়। দুই তিনবার যখন আমরা পড়ি তখন সেটা আর ভোলা যায় না, সেটাকে আমরা বলি কবিতা। বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? তাহলে এই গেল কবিতা কাকে বলে। এবার আসো আমরা যদি বলি কবিতা কারা লেখেন, তোমরা বলতে পারবে কারা লেখেন কবিতা? হ্যাঁ, এটা আমরা পারি তো। কবিতা আমরা জানি কবিতা লেখেন কবিরা, তাই না? কবিরা লেখেন কবিতা। এখন যদি আমরা আর একটা প্রশ্ন করি এখানে, যে কবিতা লেখার জন্য প্রথমে একদম কবিতা লেখার জন্য প্রথম আমাদের কোনটি প্রয়োজন? কবিতা লেখার জন্য প্রথমেই আমাদের প্রয়োজন নানা রকমের কি শব্দ। এই যে শব্দ থেকে কবিতা, প্রথমেই আমাদের প্রয়োজন হবে শব্দ। বুঝতে পেরেছ? শব্দ। এখন এই শব্দগুলি কীরকম হবে? নানা রং বেরঙের হবে। যেমন শিক্ষার্থীরা তোমরা মনে করো শব্দ, যেমন মা একটি শব্দ, পাখি একটি শব্দ, তারপরে আমরা বলতে পারি নদী একটি শব্দ, ফুল একটি শব্দ। এগুলি হচ্ছে এক একটি আলাদা আলাদা শব্দ, তাই না? এই যে এক একটা আলাদা আলাদা শব্দ, কবিতা লেখার জন্য কি দরকার হয়? হাজার হাজার শব্দের দরকার হয়। বুঝতে পেরেছ? এবার আসো আমরা বলতে পারি কবি কে হতে পারে? কবি কে হতে পারে? কবি হতে পারে কে? কবি হতে পারে কে? কবি হতে পারে কে? শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছ, সেই হতে পারে কবি যে লিখতে পারে কবিতা। তাহলে কবি কে হতে পারে? সেই হতে পারে কবি যে লিখতে পারে কবিতা। যার ভালোবাসা আছে শব্দের জন্য, শব্দকে আদর করে যে খুব সুখ পায়, সেই হতে পারে কবি। বুঝেছো শিক্ষার্থীরা? তাহলে এবার আসো আমরা কবিতার বিষয়বস্তু কি হতে পারে। আমরা যে একটা কবিতা লিখব, সেই কবিতার বিষয়বস্তু কি হতে পারে? বিষয়বস্তু বলো তো তোমরা কি হতে পারে? যার যেরকম ইচ্ছা, তোমার যেরকম ইচ্ছা, অর্থাৎ অনেক বিষয় নিয়ে কবিতা লেখা যায়, তাই না? যেমন হাসির কথা নিয়ে কবিতা লেখা যায়,
কান্নার কথা নিয়ে কবিতা লেখা যায়, বিভিন্ন সুখ স্মৃতি নিয়ে কবিতা লেখা যায়, দুঃখের স্মৃতি নিয়ে কবিতা লেখা যায়। তুমি যে কোনোভাবে তোমার যে শব্দগুলি ভালো লাগবে সেই শব্দ নিয়ে তুমি কবিতা লিখতে পারবে। অর্থাৎ আমাদের চারপাশে যা কিছু আছে সব কিছু নিয়েই কিন্তু আমরা কবিতা লিখতে পারি। তাহলে বুঝতে পেরেছো? অর্থাৎ বিষয়বস্তুটা অনেক হবে, অনেক, এটা যার যার ইচ্ছা অনুযায়ী। এখন আসো, তাহলে কি পড়লে মনের ভেতর স্বপ্ন জেগে আর উঠবে? কবিতার জন্য মনের ভিতরে কি জেগে উঠবে? স্বপ্ন। কবিতার জন্য আমাদের মনের ভিতরে স্বপ্ন জেগে উঠবে। শিক্ষার্থীরা, কবিতা পড়লে মনের ভিতর কি জেগে ওঠে? স্বপ্ন জেগে ওঠে। কবিরা চাঁদের স্বপ্ন দেখেন। যারা স্বপ্ন দেখতে জানে না তারা কিন্তু কবিতা লিখতে পারবে না। এখন এই স্বপ্ন দেখার জন্য কি করতে হবে? এই স্বপ্ন দেখার জন্য আমাদের শৈশব এবং কৈশোর থেকেই পড়তে হবে কি? কবিতার বই। আমরা যদি অনেক বেশি বেশি কবিতার বই পড়ি তাহলে আমরা শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে, রং বেরঙের শব্দ মিলিয়ে আমরা কি করতে পারবো? কবিতা লিখতে পারবো। অর্থাৎ দু চোখে আমাদের যা দেখি, আমরা যা চোখে পারে তার সবটাই কিন্তু কবিতা। তাহলে বুঝতে পেরেছো তোমরা কবিতা শব্দ থেকে কবিতাটা কিভাবে হয়? অর্থাৎ রং বেরঙের শব্দ লাগবে, আমাদের স্বপ্ন লাগবে, তাই না? তার সাথে আরও কি লাগবে? তার সাথে লাগবে অভিজ্ঞতা। শুধু স্বপ্ন দেখলেই হবে না, স্বপ্ন তো দেখবই, স্বপ্ন দেখব, রং বেরঙের শব্দের স্বপ্ন দেখব, অভিজ্ঞতা লাগবে, আমাদের চেষ্টা লাগবে। এগুলি সবগুলি থাকলেই আমরা কি করতে পারবো? একটি কবিতা লিখতে পারবো। চলো না শিক্ষার্থীরা, আজকে একটু চেষ্টা করে দেখি শব্দ কয়েকটা মিলিয়ে মিলিয়ে কবিতা হয় কি না। দেখি, হয়েও তো যেতে পারি আমি একজন কবি, তাই না? তাহলে শিক্ষার্থীরা, আশা করছি তোমরা মনোযোগ দিয়ে শুনেছ এবং শব্দ থেকে কিভাবে কবিতা হবে সেটি বুঝতে পেরেছ। তাহলে তোমরা বাড়ির কাজ করবে শব্দ থেকে কবিতা প্রবন্ধটির মূল ভাব। তোমরা বাড়ির কাজ হিসেবে মূল ভাব করবে। তাহলে শিক্ষার্থীরা, আজ তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।